বন্ধুরা, ফ্রিজে খাবার দাবার রাখা সত্ত্বেও ফ্রিজের খাবারগুলো খারাপ হয়ে যাচ্ছে। ফ্রিজ কি তাহলে খারাপ হয়ে গেল? তাহলে কি আমাদের এই ফ্রিজের পেছনে আবার অনেকগুলো টাকা খরচা করতে হবে? তো কোনো রকম টাকা পয়সা খরচা করার আগে টিপসটা অবশ্যই একবার ফলো করতে পারো। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক। যখনই আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকে কোনো কিছু খেতে দেওয়ার সময় কিন্তু আমরা এই ধরনের কাচের প্লেট, কাচের গ্লাস, কাপ, এই কাচের বাসনগুলোই ব্যবহার করে থাকি। তারপরে এই বাসনগুলো মাজা ধোয়া কিন্তু বেশ সাবধানেই করতে হয়, কারণ ভুলবশত যদি হাত ফসকে পড়ে যায় তাহলে কিন্তু জিনিসটাও যেমন ভেঙে যাবে, সেরকম কাচে সারা ঘর ছড়িয়ে যাবে। আর তারপরে সেই কাচ পরিষ্কার করতে গিয়ে কিন্তু যদি সাবধানতা অবলম্বন ঠিকমতো না করা হয়, হাত পাও কেটে যেতে পারে, হাতে কাচের গুঁড়ো ফুটে যেতে পারে। তো এখানে দেখো, আমার তো কোনো কাচের জিনিস ভাঙেনি, কিন্তু আমি টিপসটা করার জন্য প্লাস্টিকের বোতল থেকে ছোট ছোট করে কয়েকটা টুকরো কেটে নিয়েছি। আর কাঁচ যখন ভাঙে দেখবে এরকম ছোট বড় বিভিন্ন রকম টুকরো কিন্তু হয়। তো বড় টুকরোগুলোকে আমরা সাবধান মতো তুলে নিতে পারলেও এই যে ছোট ছোট গুঁড়োগুলো থাকে কাঁচের, এগুলো কিন্তু উঠতে চায় না। তো এই টুকরোগুলোকে হাত না লাগিয়ে কত সহজে আমরা পরিষ্কার করে নিতে পারি, তার জন্যই এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেট। তো প্লেটটা কিন্তু চাইলে তোমরা আরো বড়ও নিতে পারো। আর এখানে নিয়ে নিতে হবে এই ধরনের চওড়া সেলোটেপ। তো এবার যে কাজটা করতে হবে, প্লেটের মাপ করে একটা বড় টুকরো আমি সেলোটেপ থেকে কেটে বের করে নিলাম। আর এবার প্লেটের পেছনে এই সেলোটেপটাকে এমনভাবে আটকাতে হবে যেন আঠার দিকটা বাইরের দিকে থাকে। তো আমি এখানে ছোট প্লেট দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে বড় কোনো প্লেট বা থালাও নিয়ে নিতে পারো। জিনিসটা যত বড় হবে তত তাড়াতাড়ি কিন্তু বেশি জায়গা কভার করবে, একবারে অনেকটা জায়গার কাজ কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে হাত না দিয়ে। তো দেখো, এবার আমি এই কাচের টুকরোগুলোর উপরে যদি এই প্লেটটাকে এইভাবে করে চেপে নিই, তাহলে এই সেলোটেপের আঠার মধ্যে কিন্তু সমস্ত কাচের টুকরোগুলো উঠে আসবে। তো এখানে কোনো হাত না দিয়েই কিন্তু সম্পূর্ণ কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলা সম্ভব। এখানে যতগুলো টুকরো আমি ছড়িয়েছিলাম পুরোটাই কিন্তু সেলোটেপের মধ্যে দেখতে পাচ্ছ যে উঠে চলে এসছে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজটাকে সহজ করে নিতে পারি। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। যখনই আমরা কাচের প্লেট বাটি কিনি তখন দেখবে যে এই বাটি বা প্লেটের মধ্যে কিন্তু এই ধরনের পাতলা কিছু কাগজ দেয়া থাকে, যাতে জিনিসগুলো ভালো থাকে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তো সেই কারণে এই জিনিসগুলো দেয়া তো থাকে, কিন্তু যখন অনেক দিন হয়ে যায় আস্তে আস্তে ব্যবহার করতে করতে দেখা যায় যে এগুলো হয়তো ছিঁড়ে গেছে বা হয়তো কোথাও হারিয়ে যায়। তো তখন কিন্তু আমরা কি করি, প্লেটগুলোকে এইগুলো ছাড়াই একটার পর আর একটা রেখে দিই বা বাটি। তো তখন দেখবে একটার উপরে আর একটা রাখতে গিয়ে কোনো সময় যদি একটু জোরে পড়ে তখন এগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। তো এই জিনিসগুলো যদি আমাদের হারিয়ে যায় সেক্ষেত্রে তো আমরা এই ফেব্রিক ব্যাগ ইউজ করতে পারি। তো দেখো, এই ফেব্রিক ব্যাগকে কেটেই আমি কয়েকটা টুকরো করে নিয়েছি। আর ঠিক জিনিসগুলো যেভাবে রাখা ছিল সেইভাবেই একটা প্লেট রেখে তারপরে আর একটা টুকরো দিয়ে আর একটা প্লেট রেখে দিচ্ছি। তো এইভাবে যতগুলো প্লেট বা বাটি থাকবে এই ফেব্রিক ব্যাগের টুকরোগুলো রেখে তারপরে যদি আমরা রাখি, তাহলে কিন্তু দেখবে যে কোনো সময় আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না, আর জিনিসগুলো একই জায়গায় গোছানো থাকবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। রান্নাবান্না করার জন্য যখন আমাদের খুব বেশি মশলা বাটার প্রয়োজন হয় তখন তো অবশ্যই আমরা গ্রাইন্ডার ইউজ করে থাকি। কিন্তু যদি অল্প স্বল্প কিছু বাটার প্রয়োজন হয়, যেমন ধরো একটু আদা বা কয়েক কোয়া রসুন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রাইন্ডার ব্যবহার না করে গ্রেটার দিয়েই ভালো করে গ্রেট করে নিই। কিন্তু এই প্রত্যেক দিন গ্রেটার ইউজ করতে করতে খেয়াল করে দেখবে যে এর মধ্যে কিন্তু একটা দাগ বসে যায়, আর সেই দাগটা ওঠানো কিন্তু বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার। বেশ অনেক ঘষা মাজা করে তারপরেই কিন্তু এই দাগ ওঠে। তো আমরা যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের গ্রেট করার কাজটাও গ্রেটার দিয়ে হয়ে যাবে, অথচ একটুও কিন্তু নোংরা হবে না বা কোনো রকম কোনো দাগ বসে যাবে না। তো তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক। তো এরকম একটা ছোট্ট প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে আমি তার মধ্যে গ্রেটারটাকে দিয়ে এইভাবে করে একটু টাইট করে কিন্তু আটকে নিতে হবে। আর নিচ দিক থেকে যেন খুলে না যায় তার জন্য আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। আর এরপর যদি আমরা গ্রেট করে নিই আদা হোক কিংবা রসুন, তাহলে কিন্তু দেখবে খুব সহজেই গ্রেট করা হয়ে যাচ্ছে। গ্রেট করতে কিন্তু একটুও কোনো অসুবিধা হবে না, অথচ গ্রেটারটা একদম পরিষ্কার থাকবে। এখানে আমি যতটুকু আদা নিয়েছিলাম পুরোটাই কিন্তু গ্রেট করে তোমাদেরকে দেখালাম। এখানে আমি আদা নিয়েছি, তোমরা কিন্তু যদি পেঁয়াজ বা রসুনও গ্রেট করতে চাও
খুব ভালোভাবেই গ্রেট হয়ে যাবে, আর তাতে কিন্তু যে প্লাস্টিকটা ছিঁড়ে যাওয়া সেটাও হবে না। তো দেখো আমি এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তবে প্লাস্টিকটা যদি খুব বেশি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে, তো একটু পাতলা প্লাস্টিক নিলেই কিন্তু কাজটা করতে সুবিধা হবে। তো গ্রেটারটা বের করে নিয়েছি। দেখো গ্রেটার কিন্তু বাইরে ভেতরে কোনো দিকেই কিচ্ছু লাগেনি, একদম পরিষ্কার রয়েছে। তো এইভাবে করে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মাজা ঘষার ঝামেলা আর থাকবে না। তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমরা যখন বাজারে মাছ কিনতে যাই অনেক সময় দেখা যায় যে উপর থেকে দেখে কিন্তু মাছটা ঠিকমতো বোঝা যায় না যে মাছটা একদম ফ্রেশ না একটু নরম, আর সেটা হয়তো আঁশ ছাড়ানোর পর যখন আমরা বাড়িতে নিয়ে আসি ধোয়ার সময় বা তেলে দিতে গেলে বোঝা যায় যে মাছটা একটু নরম। আর এই নরম মাছগুলো ভাজতে গিয়ে যে সমস্যাটা হয়, দেখবে যখনই আমরা মাছগুলোকে তেলে দিই ভাজার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু একদম কাঁটাগুলো ছেড়ে বেরিয়ে আসে, আর সেই মাছের কিন্তু ঝোল করাটাও খুব মুশকিল হয়ে যায়। প্রত্যেকটা মাছ যদি এরকম ভেঙে চুরে যায় সেটা কিন্তু কারোর পাতে দিতেও খারাপ লাগে। তো মাছ যদি কখনো নরম হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো, তাহলে মাছ যতই নরম হোক না কেন তেলে দিলে কখনোই ভেঙে যাবে না। তো দেখো এখানে আমি 1 চামচ আটা নিয়ে নিয়েছি। মাছের পরিমাণ বেশি হলে আটাটাও কিন্তু একটু বেশি নিতে হবে। তো এবার এই নুন হলুদের সঙ্গে আমরা যদি এই 1 চামচ আটা মিশিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়ে তারপরে আমরা ভাজি তাহলে কিন্তু দেখবে মাছ একটাও ভাঙবে না। তো এখানে আমি আটাটা মিশিয়ে তোমাদের দেখালাম না এই কারণে যে আমার মাছগুলো কিন্তু ফ্রেশ আছে, তেলে দিলে ভাঙছে না। কিন্তু মাছ যদি নরম হয় এই পদ্ধতিতে যদি তোমরা মাছ ভাজো তাহলে কিন্তু প্রত্যেকটা মাছই গোটা থাকবে, একটাও ভাঙবে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা মাঝে মধ্যেই কিন্তু আমাদের এরকম কোনো প্রোগ্রাম হয়ে পড়ে যেটা আমরা হয়তো সকালে বেরোচ্ছি আর বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তো বিকেলে এসে তারপরে রাতের রান্নাবান্না করা সেটা কিন্তু দেখবে কোথা থেকে ঘুরে আসার পর তখন রান্নাবান্না করতে ইচ্ছেও করে না। তো সেই কারণে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি করি, সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে রেখে তারপরে ঠান্ডা করে ফ্রিজে তুলে দিয়ে যাই যাতে বাড়ি ফেরার পর আর কোনো রান্নাবান্নার ঝামেলা করতে না হয়। বা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যারা চাকরি বাকরি করেন তারাও কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই এই কাজটা করে রাখে যাতে অফিস থেকে ফেরার পর আর কোনো সমস্যায় পড়তে না হয়। কিন্তু বাড়ি ফিরে খাওয়ার সময় যদি দেখা যায় যে ফ্রিজে রাখা খাবারগুলো একদমই নষ্ট হয়ে গেছে, তখন প্রথমেই কি কথা মাথায় আসে বলতো, যে ফ্রিজটা হয়তো খারাপ হয়ে গেছে, আবার নতুন ফ্রিজ কিনতে হবে। কিন্তু বন্ধুরা নতুন ফ্রিজ কেনার আগে এই পরীক্ষাটা অবশ্যই করে দেখতে পারো, এতে করে কিন্তু অনেকগুলো টাকা তোমাদের বেঁচে যাবে। আর এই পরীক্ষাটা করার জন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে বেশ কিছুটা জল, আর এই 1 বাটি জল দিয়েই কিন্তু আমরা ফ্রিজটাকে পরীক্ষা করে নিতে পারবো যে খারাপ হয়েছে কিনা। সারাদিনের জন্য বাড়ির বাইরে গেলে কিন্তু অবশ্যই এই কাজটা করে তারপরে বেরোতে হবে। তো দেখো এখানে আমি 1 বাটি জল ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর এটাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না বরফ হয়ে যাচ্ছে। তো এখানে জলটা দেখো একদম ভালোভাবে বরফ তৈরি হয়ে গেছে, আর এবার এই বরফের ওপরে আমরা দিয়ে দেবো একটা পাথরের টুকরো। তো তোমাদের কাছে যদি পাথর না থাকে ভারী যে কোনো একটা জিনিস কিন্তু এই বরফের উপরে বসিয়ে দিতে পারো। এবার এই পাথর সহ বরফের বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে কিন্তু তারপরে বাড়ির বাইরে বেরোতে হবে। আর বাড়ি ফেরার পরে কিন্তু প্রথমেই বাটিটার দিকে লক্ষ্য রাখতে হবে যে পাথরটা বরফের উপরে আছে কিনা। যদি পাথরটা বরফের উপরেই থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে ফ্রিজেই কোনো সমস্যা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিজটাকে অবশ্যই সারিয়ে নিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে পাথরটা বরফের উপরে নেই, জলের মধ্যে পড়ে রয়েছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফ্রিজ একদম ঠিক আছে। কারণ গরমকালে অনেক সময় দেখা যায় যে বড়সড় কোনো ফল্ট হওয়ার কারণে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলে। তো সেই কারণে যদি লোডশেডিং চলতে থাকে তাহলে কিন্তু ফ্রিজের খাবার দাবারগুলো নষ্ট হওয়াটাই স্বাভাবিক, আর সেটা তোমরা বুঝবে এই জলের মধ্যে পাথরটা দেখে। কারণ অনেক ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকার কারণে বরফটা কিন্তু গলে জল হয়ে গেছে। তো এই ছোট্ট পরীক্ষাটা করলে কিন্তু তোমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে।